একটা কোনো ইয়ে দিয়ে শুরু করা যায় না? কি একটা কোনো কবিতা? হ্যাঁ তা তো যাই। কে পড়বে, আমি না আপনি? আপনি আপনি আমি পড়বো? হ্যাঁ। আমি তো, আপনার পছন্দের কোনো কবিতা আছে? আমার পছন্দ তো অনেকগুলো আছে। একটা কোন দেখি, মিলে গেলে পড়বো একসাথে। আমি যেমন এই যে যেখানে অনেক দাগানো সেখানে কোনো না কোনো একটা জায়গা আছে, কারণ এখানে আমরা বেস্টও লিখে রাখছি আমি। তাইলে এটাই পড়ে ফেলাই। এখানে কোনো একটা পড়া যেতে পারে। জাপানি এবং চাইনিজ কবিতার মধ্যে এক ধরনের মজা আছে, সেটা কি ওরা অল্প শব্দে অনেক কিছু বলে ফেলে, তো এত সিম্বলিক। এটা আমার মানে এই বইটা নিয়ে আসলে কাজ করার ক্ষেত্রে এটা একটা ব্যাপার ছিল। মানে বইটার যে শুরুর জিজ্ঞেস করতেছিলেন না যে বইটা কেন শুরু হলো, এটার একটা কাহিনী কিন্তু এখান থেকেই শুরু আসলে। মানে হাইকুগুলো স্পেশালি নাকি? হাইকু না, মানে বা জেন পয়েন্ট তো, হ্যাঁ ওইটাই। অফিসে কাজের ফাঁকে বসে বসে কবিতা অনুবাদ করতাম একটা দুইটা, নিজে একটু রিফ্রেশ হওয়ার জন্য 2-4 মিনিটের। তো তখন এই হাইকু কবিতাগুলো ছোট এবং যেটা আমি রিলেট করতে পারতাম ওইটাই করতাম, অন্যগুলো করতাম না। তো এরকম 2-4টা যখন হাইকু অনুবাদ করতে যাই মজা লাগছে, তারপর দেখি এক জায়গায় দেখি যে এরকম একজন চাইনিজ ওনার, তারপর ওটা ডিগিং করতে চাই দেখে আর উনি তো অনেক আগের, অনেক সময় আগের এরকম ছিল এবং উনি সাধনার সাথে জড়িত ছিল। তো এরকম 2-4টা করে কবিতা অনুবাদ করতে চাই, তারপর মনে হয় যে নারী সাধক বা তাদের কবিতা আসলে আমরা ওইভাবে সচরাচর দেখি না। তো ওই জায়গা থেকে আসলে তখন মনে হচ্ছে যে এদের সম্পর্কে আরও ডিগিং করা যেতে পারে, আরও জানার জায়গা হইতে পারে। ওইটা থেকে থেকে বই করে ফেলেছি। পড়ার সময় তো ওই ভাগটা ছিল না, এটা পড়তে গিয়ে তারপর আস্তে আস্তে প্রথম 2-4টার ক্ষেত্রে তো ছিলই না। প্রথমে মানে 5-6টা এরকম করলাম, করার পর মনে হলো যে সংখ্যাটা যত যাচ্ছে তত জানতে পারতেছি। এর আগে তো নিজেও জানতাম না। রাবেয়া বশির, মীরাবাই এরকম 2-4জন সবাই যেরকম জানে, আমিও তার চেয়ে খুব বেশি জানতাম এরকম না। কিন্তু তারপর কাজ করতে যাই দেখি যে আসলে সংখ্যা তো অনেক। হ্যাঁ, এবং এদের যে জীবন, এটা একটা অন্য ধরনের জীবন। এই মানে অচেনা নারী সাধকদের জীবন এবং ওদের কাজ বা ওদের রচনা, এইটা তখন মনে হচ্ছে যে এত অনেকেই জানে না, আমি নিজেও জানি না। তো এইটা থেকে মনে হলো যে আচ্ছা এটা নিয়ে কাজ করা যেতে পারে। এভাবেই আসলে শুরু। নামটা আমি এগুলো দিয়ে বলবো আগে, কার কবিতা শেষও বলতে পারেন আগে। আচ্ছা। মন তো বরফের তৈরি উজ্জ্বল পবিত্র পাত্রের মতন, দখল করেনি তাকে বিষয় বাসনার আধমুষ্টি ধুলিও। যদিও রাহুগ্রস্ত হতে পারে মন, তাতে ভ্রুক্ষেপ করি না মোটেও। অমরদের বাস যেই উচ্চাসনে, সোজা উঠে যাই সেখানে। এটা হচ্ছে 9ম শতকে চীনের সাধক কবি ইউ কাইলান, তার লেখা একটা রচনা। বাকি আরেকটা শুনবো? আরেকটা শুনতে পারি। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কি আজারবাইজানের মাহসাতি গাঞ্জাভির রচনা। ওনার শতক হচ্ছে কি দ্বাদশ শতকের সাধক কবি। যখন হৃদয় শাসন করে ভালোবাসার জগৎকে, সে মুক্ত হয়ে যায় বিশ্বাস আর অবিশ্বাস থেকে। এই যাত্রায় নিজেই তো নিজের বাধা, যখন নিজেকে ছাড়িয়ে যাই তখনই কেবল পথ খুলে যায়। সুন্দর না? এই জন্য সব পথ বন্ধ লাগে। হ্যাঁ, মানে নিজেই তো আসলে বাধা, এর চেয়ে সত্যি কথা তো নাই। মরমী চর্চার মূল কথাটা এই এক লাইনের মধ্যে চলে আসছে। নিজেকে যখন ছাড়িয়ে যায় হ্যাঁ, তখনই পথগুলো সব খুলে যায়। তো আপনাকে তো আসলে অফিসিয়ালি ইন্ট্রোডিউস করানোর, আমরা একটু বইটা দেখাই। সেটা হচ্ছে কোহিনের স্রোতধারা। এই বইটা হচ্ছে সম্পাদন ও ভাষান্তর করেছেন হাসিবা আলী বর্ণা। গেস করেন কে? আমি। ওয়েল, তাও তো আমি বলা যাচ্ছে। এখন আবার দার্শনিক প্রশ্ন হয়ে যেতে পারে, আমি কে তুমি কে।
বেসিক্যালি ওই এই জন্য নিজেকে ছাড়িয়ে যাওয়ার জায়গাটা থেকে মজাটা করলাম আর কি। তো বর্ণা আপার হচ্ছে প্রফেশনাল পরিচয় আছে, ওইটা আমরা যদি একটু ছোট করে এটাই বলি, কি বলবো, সাংবাদিকতা পেশার সাথে জড়িত। হ্যাঁ, এটা আছে। কিন্তু আপাকে যেটা হচ্ছে আমি চিনি হচ্ছে এই বইটা যেমন হচ্ছে এশিয়ার নারী সাধকদের জীবন ও কবিতা, এইটার উপর বেস করে করা 36 জন নারী সাধুদের হচ্ছে জীবনী সম্পর্কে ছোট করে কিছু কথা এবং তাদের কিছু কবিতার আর কি অনুবাদ আছে এখানে, যেটা মানে একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডকুমেন্টেশন, এবং বাংলা ভাষাতে এই জিনিসটা আছে বলে আমি জানি না, মানে এইরকম এই ধরনের কোনো বই আছে বলে আমার জানা নাই। ইংরেজিতে কিছু আছে, পাশ্চাত্যের কিছু সাধকদের নিয়ে আছে, কিন্তু সেটা আবার একদিক থেকে আমার কাছে মানে এশিয়ার ওইভাবে নাই। আমাদের এই অঞ্চলের যে নারী সাধুগুরুরা আছেন বা তাদের রচনা সেগুলো নিয়ে আসলে কম আছে। আবার মানে এটা কম্পাইলেশনের কাজ, তো মানে এশিয়ার বিভিন্ন জায়গার ওইভাবে কম্পাইল ইংরেজিতেও আসলে ওইভাবে নাই, বাংলায় তো। তো এটা হচ্ছে যে আমরা যেটা চেষ্টা করছিলাম যে শুরুতেই হচ্ছে যে আপনি একটা কবিতা দিয়ে শুরু করেন, তার ওই সময়তেই যে আমরা একটা প্রশ্ন একটু ছুঁয়ে গেলাম যে কিভাবে বইটার চিন্তা মানে আপনার ভিতরে এলো। তখন বললেন যে জাপানিজ চাইনিজ কিছু কবিতা পড়ছিলেন যেখানে আসলে খুবই অল্প কথার মধ্যে অনেক বিশাল ভাবের ব্যাপ্তি ছিল। সেইখান থেকে আপনি মানে নারী সাধকদের, যেহেতু আপনি যেটা বললেন যে আমরাও যাদেরকে চিনি তাদের বাইরে আসলে জানা নাই, কিন্তু আপনার এই কাজটার কারণে মানে আমিও যেমন কিন্তু অনেকজনকে জানলাম যাদের সম্পর্কে আসলে আমিও জানতাম না। এবং এই প্রশ্নটা তো মানে এই মহলে বা সাধন জগতে প্রচুর আসলে আসছে যে নারী গুরুর অস্তিত্ব তো আমরা দেখতে পাই না। মানে আমরা ধরেন যে কয়েকজনকেও গুরু হিসেবে আত্মপ্রকাশ করে আছেন, কাজ করছেন, মানে সেখানেও বাংলাদেশেও ইনফ্যাক্ট যে আমরা হয়তো নাম বলতেও পারবো কিনা ইদানিংকালে যে কিছু ঘটনার জন্য হয়তো বলতে পারি, এছাড়া এটা সামনে নাই। তো এইসব অনেক কিছু দিক দিয়েই মনে হয় যে ব্যাপারটা এরকম। প্লাস ধরেন রিলিজিয়াস যে স্ক্রিপচারগুলো আছে সেখানেও ডিরেক্ট ইন্টারপ্রিটেশনে যখন চলে যায় তখন আসলে লৈঙ্গিক যে নারী তার ওই ক্যাপাসিটিটা আছে কিনা এটাও ইনফ্যাক্ট কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকে। তো সেই জায়গাটা যে 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 মানে এই ফাইন্ডিংস যেটা আপনি আসছেন সেই জন্য মানে আমার তরফ থেকে একটা বিরাট থ্যাঙ্কস, ধন্যবাদ কাজটা করার জন্য। আসলেই তাই, মানে নারীর যে লৈঙ্গিক বাধার জায়গা বা সামাজিক জায়গা, এটা হইতেছে এই কাজটা করতে যায় এটা তো একটা বিরাট সময়ের ধরে করেছে, 4000 বছর। তো 4000 বছর ধরেই দেখলাম যে এই একই উলটপালট ওই সমাজে মেয়েদের যে জায়গাটা সেটা নিয়ে তাদের একটা ভিন্ন ধরনের যুদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওই জায়গাটাও গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। আমরা তো শুধুমাত্র এটা হতে পারতো যে আমরা নারী সাধকদের কবিতাটাই মানে পড়ছি, কিন্তু জীবনীও যে একটু ছোট্ট করে আসছে, মানে এটা কেন মনে হইলো? পুরুষ সাধকদের তুলনায় নারী সাধকদের তো অবস্থানটা একটু ভিন্ন, সামাজিক লড়াইয়ের জায়গাটা একটু ভিন্ন। তো সেই তাদের জীবনের মাধ্যমে সেই জায়গাটা অনেকটা উঠে আসছে, তারা আসলে কোন পরিস্থিতিতে কি অবস্থায় ছিলেন সেটাও আমরা জানতে পারছি তাদের জীবনীটার মধ্যে দিয়ে আর কি। তো যদিও সাধকের জায়গায় নারী পুরুষ বা মর্মচর্চায় নারী পুরুষ আসলে পার্থক্য করে না, তারপরেও লৈঙ্গিকভাবে নারী হওয়ার কারণে তাদের তো লড়াইটা ভিন্ন ছিল। সেই লড়াইটা তাদের আধ্যাত্মিকতাতেও তো আসলে প্রভাব ফেলছে, সমস্ত জীবনযাপনে তো সেটা প্রভাব পড়ছে। তো সেটা না জেনে তো আগানো যায় না। তাদের জীবনের গল্পটা যখন আমি জানছি তখন তার রচনায় কি বলতে চাচ্ছে সেটা আরেকটু স্পষ্ট হয়। এই জন্য জীবন এবং রচনা দুটো একসাথে করার আমি চেষ্টা করেছি। এটা কিন্তু একটা মানে চমৎকার কথা, সত্যিকার কথা। কারণ আমরা এমনিতে ইউজুয়ালি একটা এরকম একটা খুব পিউরিটি একটা জায়গা আছে যে আর্ট অ্যান্ড আর্টিস্ট আলাদা, এইভাবেও একটা দেখার চেষ্টা আছে। কিন্তু এই জায়গাটাতে ওই জিনিসটা আসলে হেল্প করছে, কারণ মানে আধ্যাত্মিক সাধক বা সাধকতা আসলে জীবনের বাইরে না, মানে তারা যে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে জায়গাটা সেটা তো আসলে এই জীবনটাই। তো সেইটা যদি জীবনটাকে আমি ভালো মতো না বুঝি তাহলে আমি কি ছাড়াবো? প্রথমত তো প্রশ্ন চলে আসতো মানে আমার নিজের কাছে যে আধ্যাত্মিকতায় নারীর অবস্থান আসলেই আছে কিনা, বা থাকলে সেটা কি ধরনের, কতটুকু, কোন পর্যন্ত তাকে আসলে সে যেতে পারে, আধ্যাত্মিকভাবে তাকে কতটুকু ছাড় দেওয়া হতে পারে, বা সে নিজে থেকে কতটুকু পর্যন্ত যেতে পারে, পুরুষের থেকে কি এটা আলাদা? এই সহজ প্রশ্নগুলো কিন্তু সবসময় মাথায় কাজ করে আমাদের। তো তাদের জীবনটা এই জায়গাটা এক ধরনের উত্তরের কাজ করে
যে তারা নিজেদের যেভাবে সমস্ত বাধা পার হয়ে নিজেকে যেখানে তুলে ধরছেন, সেখানে আসলে তখন দেখা গেল যে আসলে পুরুষ আর নারী তো কোনো পার্থক্যের জায়গাটা নাই, তাদের জীবনীতেই সেটা চলে আসছে। এখানে যে লাল্লা নামে একজন আছেন, এই লাল্লা যোগেশ্বরী, কাশ্মীরের, তো ওনার একটা জায়গা দেখলাম যে উনি নগ্ন হয়ে গ্রামে গ্রামে ঘুরে তার আধ্যাত্মিকতার প্রচার করতো। তো পুরুষ সাধুদের ক্ষেত্রে এটা কিন্তু হ্যাঁ, নাগা সন্ন্যাসী, এটা খুব কমন, কিন্তু নারীদের ক্ষেত্রে চট করে কিন্তু আমরা বলতে পারি না। নারী শরীরই তো ভিন্ন একটা বিষয়, মানুষের দৃষ্টিতে তো ভিন্ন। তো সেখানে এবং সে যেভাবে নগ্নভাবে ঘুরতো, এটা কিন্তু সামাজিকভাবে অ্যাকসেপ্টেড হয়ে গেছিল। তার ইমেজের কারণে সেটা তখন আর কোনো বাধা হয়ে দাঁড়ায় নাই। মানে নারী শরীর দিয়েই তো নারী আর পুরুষ, তো সেই বাধাটাও সে অতিক্রম করে ফেলতে পারছে এবং গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। হ্যাঁ, মানে সোশ্যালি তাকে সেই, হ্যাঁ, এবং তার গ্রহণযোগ্যতা কতটা ছিল যে তাকে মানে, এবং শুধু হিন্দুদের মধ্যে না, হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের কাছে ওনার গ্রহণযোগ্যতা ছিল। হ্যাঁ, অভূতপূর্বভাবে তারা বলতো যে হ্যাঁ, যে কাশ্মীর যেহেতু বলতো লাল্লাহ আর আল্লাহ একই কথা বলে, একই শব্দ অনুরিত হয় আর কি। তো এই যে তাদের জায়গাটা, এটা নারী হিসেবেই আলাদা করা হচ্ছে, আবার নারী হিসেবে আলাদা করতে চাচ্ছিও না। এই তথ্যটাই বা এই কথাটাই আসলে এই বইটার মধ্যে আসছে। কারণ প্রশ্ন উঠতেই পারে একটা সহজ, যে কেন শুধু নারী? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ মানে ওইটাই, যেহেতু আমরা বলছি যে যখন মানে সাধনার ওই প্রসঙ্গটা আসলে তো নারী পুরুষ নাই, তাহলে কেন আমরা শুধুমাত্র নারীকে ফোকাস করছি? পুরুষ সাধকদের তো আসলে আমরা অনেকভাবে জানতে পারছি, কিন্তু নারী সাধকদের কথা তুলনায় খুব কম। আর মানে ফোকাসের জায়গায় পুরুষরাই, মানে আধ্যাত্মিকবাদের কথায় আসলে পুরুষের কথাই আসে, নারীর কথা তো কম আসে। বা আমরা সাধু পুরুষ বলে পরিচয় দিচ্ছি, তো বা হচ্ছে অমুক হচ্ছেন একজন বাবা, কিন্তু মানে এখানে যেটা হচ্ছে যে আপনার যেটা মানে পুরুষ প্রকৃতি ইত্যাদি, যে কারণে আমি বলছিলাম যে ওই একদম সরাসরি যে ইন্টারপ্রিটেশন, ওইখানে গেলে পরে দেখা যাবে যে লৈঙ্গিক পুরুষও সুপিরিয়র হয়ে যাচ্ছে। কিন্তু আসলে আমরা পুরুষ কাকে বলছি? মানে সাধনার জগতে এসে পুরুষ আমরা তাকেই বলছি যে আর ক্রিয়েট করছে না, এবং সেই উপমাটাকেই তো আসলে ব্যবহার করা হয়েছে। তার মানে তো আসলে একজন নারীও যখন, লৈঙ্গিক নারীও যখন ওই পর্যায়টাতে যাচ্ছে, তখন তো সেও পুরুষ। তো সেই জায়গাটা থেকে তখন তো আমরা তাকেও আমাদের বাবা ডাকতে হতো, সেও পুরুষ, বা লৈঙ্গিকভাবে পুরুষটাও নারী হয়ে যাচ্ছে এখানে। মানে সো এই মজার জায়গাটার জন্য বা ওই ব্লেন্ডটাকে ধরবার জন্য ডেফিনেটলি এটার একটা এই বইটা দরকার ছিল। এবং আমি শিওর যে আপনার হয়তো এটার সিরিজ করবার প্ল্যান আছে, কারণ আমরা মাত্র 36 জনকে পাইছি, বা এই যে 4000 বছরের 36 জন, এটাও কেউ কিভাবে আছে, কিন্তু আমাদের কাছে তো তথ্য কম, এবং এখানে ঐতিহাসিক তথ্য আরো কম, খুঁজতে গেলে পাওয়া যায়, কিন্তু এটা আরো আসলে খুঁজলে আরো পাওয়া যাবে। এটা একটা কি বলে, একটা গুড স্টার্ট হলো। হ্যাঁ, এটাই বলা যায়। এইটার জায়গায় তাহলে একটু শুনি আপনার এক্সপিরিয়েন্সটা, যে যখন আপনি মানে খোঁজ করছিলেন, যে একদম দলিল ভিত্তিক প্রমাণ সহ ইনাদের যে তথ্যগুলো জড়ো করা হলো, ওই প্রক্রিয়াটার কিছু এক্সপিরিয়েন্স শুনি, কেমন জটিল ছিল বা কোথায় কোথায় থেকে, যদিও আমরা সোর্সেসগুলো আছে বইয়ের শেষে, যেটাও আমাদের জন্য একটা ভালো বিষয়। মানে আমরা যদি আরও ঘাটাঘাটি করতে চাই নিজেরাও, সেইটার একটা মানে সোর্স পাচ্ছি। কিন্তু আপনার জার্নিটা তো আপনার একারই ছিল, সেটার ক্ষেত্রে এখানে যে কি বলবো, দেখি না, এই কাজটা করতে যেত আসলে যখন একজনের পরে আরেকজনের নাম পাচ্ছি বা সূত্র ধরে খুঁজতে খুঁজতে নামগুলো আসছে, তখন এটা একটা আনন্দময় অভিজ্ঞতা ছিল, যে আরেকজন নতুন ব্যক্তিকে পাওয়া গেল এবং তার জীবন সম্পর্কে জানতে পারতেছি, তার কথা সম্পর্কে জানতে পারতেছি। এটা খুবই রোমাঞ্চকর ছিল আমার জন্য। এটা ইন্টারেস্টিং যে একজনকে জানতে গেলে আরেকজন চলে আসছে। হ্যাঁ, মানে এই সূত্র ধরে এখানে 36 জনের কথা বলা আছে। তো প্রথম জন এনহেজেনা থেকে শেষের জন সহজে ভাই, কিন্তু এদের প্রত্যেকের মধ্যেই একটা কানেকশন আছে, প্রত্যেকেই এক জায়গায় সম্পর্কিত, প্রত্যেকের জীবন এবং কাজ এবং চিন্তার জায়গায় শেষ পর্যন্ত মিলে যায়, সমন্বয় আছে। মানে সবাই কিন্তু বলতেছে যে আধ্যাত্মিক মুক্তির কথা, জাগরণের কথা, ভালোবাসার কথা, এবং তাদের প্রথাগত ধর্মীয় চর্চা আলাদা আলাদা, একজনের সাথে আরেকজনের মিল নাই, কিন্তু মূল কথাটা এটাই
তারা ভালোবাসার কথাই বলতেছে, মানুষের আধ্যাত্মিক মুক্তির কথাই বলতেছে, এই জায়গায় তাদের কোনো পার্থক্য নাই। তো সম্পর্কিত, মানে সে একজন হচ্ছে গিয়ে খ্রিস্টের জন্মেরও 3000 বছর আগে, আর একজন হয়তো অষ্টাদশ শতকে, কিন্তু ওই একই কথাই বলে যাচ্ছে। তো সমাজ এবং এবং এক একজন তো এক এক জায়গা থেকে আসা, এশিয়ার বিভিন্ন জায়গা থেকে। এখানে আমরা যেমন আজারবাইজান থেকে মাহসাতি গাঞ্জাবিকে পাচ্ছি, হ্যাঁ, আবার চীন থেকে সানবুয়ারকে পাচ্ছি, কিন্তু তাদের কোথায় যেন একটা মিল রয়ে যায়। এই মিলের জায়গাগুলো যখন সুতো ধরে গাঁথতে গাঁথতে পাওয়া যাচ্ছে, তখন খুব ভালো লাগছে আর কি, নিজে থেকে এক ধরনের এই এই যে বিষয়টা, মানে আধ্যাত্মিকতার বিষয়টা, এবং আপনার তো কিছু বিচ্ছিন্ন ছোট ছোট লেখা আছে আমার কোথা থেকে জানি বুঝতেছি। ওই যে জানলাটা খোলা, এটা একটু আটকাই দিয়েছি। হ্যাঁ, এই এই লেখাটা হচ্ছে আপনার ভূমিকাতেও একটুখানি আছে। যদি আমি মানে যে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম যে মানে আধ্যাত্মিক ভাব প্রকাশের তো অনেকগুলো মাধ্যম আছে, বেশিরভাগই গান বা কবিতা থাকে, কিন্তু আপনি কবিতা কেন বাছাই করলেন, এরকম একটা বিষয় আমার মনে হচ্ছিল। তো এখানে আপনার ভূমিকাতেও একটা কথা আছে, আপনার মনে আছে কিনা আমি জানি না, যেহেতু আপনি অনেক আগে লিখছিলেন। সেখানটাতে আসলে এটা বলছিলেন, সৈয়দ তারিকের ভূমিকায় আছে, সরি, উনি বলছেন যে মানে ধর্মগ্রন্থে কেন কাব্য ভাষা ব্যবহৃত হতো, কারণ কবিতার রূপকল্পের হৃদয়ের কাছে অধিক আবেদন রাখা যায়। এটা ছিল ওনার কথা, যে আধ্যাত্মিক সাধক যারা প্রেম ভক্তি ভাব ধ্যান যাদের নিবিড় চর্চার বিষয়ে, তাদের অন্তরে যেসব ভাব ও ভাবনা জাগে তার প্রকাশ কাব্যময়। এই একটা কথা ছিল। এখন এই যে বিশেষ ভাবের জন্য বিশেষ ভাষা, মানে এইটাকে আপনি কিভাবে দেখেন? মানে কারণ অনেকের কাছে মনে হয় কি যে এই ভাষাগুলো যদি এত রূপক না হতো তাহলে হয়তো এত ট্রাভেল হতো না, বা এরকমও কিন্তু একটা কথা আছে। রূপক বুঝতে অনেক সময় সমস্যা হয়, কিন্তু সেটার মাধুর্য, হ্যাঁ, মানুষ কিন্তু সেটাতে আকৃষ্ট হয়। হ্যাঁ, পুরোপুরি হয়তো সে বুঝতেছে না, কিন্তু সেটার যে টোনটা, মানে এগুলো তো একসময় মানে সবগুলো তো কবিতা ছিল না, গান ছিল, হ্যাঁ, এরকম। কারণ এত আগে তো টেক্সট ছিল না, গানটাই হতো, মানে মীরার ভজন, মানে সেটাও তো, হ্যাঁ। তো মানুষকে তো সেটা আকৃষ্ট করতো, মানুষ সহজে সেটার কাছে সমর্পিত হতে পারতো। আমরা সবাই কিন্তু আসলে সেই সুরে আকৃষ্ট হই, কথায় আকৃষ্ট হই, সুন্দর কথা সুন্দর সুরে মানুষ সহজে হৃদয় খুলে দিতে পারে, মিলে দিতে পারে, যেটা হয়তো তাত্ত্বিক আলাপের মধ্যে দিয়ে সে অত কানেক্টেড ফিল করতে পারবে না প্রথমত। কিন্তু একটা গান, একটা কবিতা মানুষকে সহজে ছুঁয়ে দেয়। তো এটাই হয়তো তারা মাধ্যম হিসেবে নিয়েছে, যে অনেক মানুষের কাছে যাতে সহজে তাদের কথাটা যেতে পারে। রূপকের ব্যাখ্যা হয়তো আরো পরের স্টেপে আসতে পারে। এটা যে একটা বইয়ের আকারে যাবে, মানে ওইটা আপনার কখন মনে হইল আর কি? যে ফার্স্টে তো আপনি নিজেই পড়ছিলেন, পরে এটাকে বইয়ের রূপ দেওয়ার মতন 10-15 জন সংখ্যাটা যখন 10-15 জন পার হয়ে গেল, তখন মনে হলো যে আরো তো কিছু আরো আছে, এদেরকে সব একসাথে করে তখন আসলে বই ছাড়া আর অন্য কোনো ভাবে পৌঁছানোটা সহজ ছিল না। তো বই হলে সংখ্যাটা একজন দুইজন বিচ্ছিন্ন লেখা আছে, হ্যাঁ, কিন্তু প্রথম দিকে একজন দুইজনকে বিচ্ছিন্নভাবে লেখার চেষ্টা করছি, কিন্তু পরে যখন সংখ্যাটা 36-এ চলে আসলো, তখন বই ছাড়া তো আসলে কিভাবে পৌঁছাবো। এবং এখনো কিন্তু আপনার কিছু বিচ্ছিন্ন লেখা আছে যেগুলো হয়তো অন্য অন্য বিষয়, কিন্তু এই আধ্যাত্মিক জায়গাটাকেই ধরে, ইনফ্যাক্ট সেখানে নারী এবং আধ্যাত্মিকতা দুটো বিষয়কেই ধরে আছে। আমার যেটা আরেকটা জানার ইচ্ছা ছিল যে মানে আপনার এই জায়গাটা বা এই ফিল্ডটা, এই ক্ষেত্রটা পছন্দের জায়গা হয়ে উঠলো কেন আর কি? নারীর জায়গাটা তো আসলে সবসময় অবহেলিত, হ্যাঁ, তাদেরকে উঠায় নিয়ে আসার, মানে তাদেরকে সবসময় আড়াল করে রাখারই চেষ্টা করা হয়েছে সব ক্ষেত্রেই। তো আধ্যাত্মিকতার জায়গাটায় আমার ভালো লাগার একটা জায়গা আছে, আমার নিজে জানতে চাই। কবিতার জায়গাটায় আমার আগ্রহের জায়গা আছে। একই সাথে নারী, এই দুটা জিনিস মিলে নারীর অবস্থানটা কি সেটা আমি নিজেই আসলে জানতে চাই। তো সেই জন্য আমি এইটা নিয়ে কাজ করতে আগ্রহী বেশি। এটা আসলে একটা যে বিকজ এটা সত্যি, এটা আমরা ফিমেল দেখে হয়তো আমাদের এই আর্টসটা ওইরকমভাবে আসে, কারণ এটা বাকিদের ক্ষেত্রে হয়তো অতটা পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার ভিতরে এটা কাজ করে, কারণ মেবি আমরা অলরেডি অনেকগুলো সাপ্রেশনে থাকি। আসলে মানে নারীর ক্ষেত্রে আসলে কাজ করার জায়গাটা অনেক
ব্যাপ্তি আছে, কারণ কমপ্লেক্সিটি বেশি, সমাজের প্রেশার, সামাজিক প্রেশার, ধর্মীয় প্রেশার, সব প্রেশারটা তার উপর অনেক বেশি পুরুষের তুলনায়। তো সেই জায়গা থেকে সে তার জার্নিটা কিরকম সেটা জানার একটা আগ্রহ কাজ অলসো এখানেই হচ্ছে সৈয়দ তারিকের ভূমিকাতেই কিনা যে কোনো নারী যদি মানে তার গুরুর কাছেও যাচ্ছে তো সেটাতেও একটা গঞ্জনার শিকার হওয়ার বিষয় আছে, মানে এটা যেন ওর জন্য নাই, মানে কোনোভাবেই মানে কোনো কিছুই না, তার মধ্যে এইটাও একটা বিষয় হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাতে আসলে মানে যখন আমরা কাউকে এরকম একটা জায়গায় দেখছি এবং সেটার নথি আছে, বই পড়ছি, সো সেটা আসলেও একটা মানে চমৎকার ব্যাপার হয়। আর যেটা হচ্ছে যে আপনার কোনো মানে আপনি যখন অনেকজনকে নিয়ে কাজ করলেন তখন আপনার ফেভারিট হয়ে উঠেছে এরকম? এখানে আসলে প্রত্যেকেই আমার ফেভারিট, প্রত্যেকের কাছে আমি ঋণী। হ্যাঁ, তারপরেও কয়েকজনের কবিতা, যেমন লাল্লার কথা বললাম, লাল্লা আমার খুব পছন্দের, তার মানে যাকে কানেক্ট করা যায়, হ্যাঁ কানেক্ট করা যায়, এবং মানে চরিত্রটাই আমার কাছে অদ্ভুত লাগে, এবং তার কবিতাটাও নাচো লাল্লা মুক্ত ছন্দে, হ্যাঁ সে মানে এখানে একটা ফ্রিডম হ্যাঁ এর জায়গায়, ওটাও খুব ভাল লাগছে। ও প্রত্যেকের জায়গাটাই আলাদা করে, আসলে কি বলবো প্রত্যেকে। তারপরে এই যে সানবুয়ের চীনের, ওনাকে আমার ভালো লাগে। উনি 52 বছর বয়সে সাধনার পথে, কঠিন সাধনার পথে আগে গেছে, তখন আমার কাছে সম্ভাবনা আছে। আমরা এই বইটার ভূমিকাতে দেখছি হচ্ছে সৈয়দ তারিকের লেখা আছে, তো এটা প্রসঙ্গে একটু শোনা যাক আপনার কাছ থেকে। সৈয়দ তারিক, অগ্রজ সৈয়দ তারিক, উনি ওনার অনেক ব্যস্ততম সময়ের মধ্যেও আমি যখন ওনাকে অনুরোধ করলাম এটা নিয়ে একটা ভূমিকা লিখে দেওয়ার জন্য, তো উনি আমাকে বিস্মিত করে অনুরোধটা রাখলেন এবং খুবই দ্রুত একটা সুন্দর ভূমিকা লিখে দিলেন। এই জন্য আমি ওনার কাছে আসলে অত্যন্ত কৃতজ্ঞ। আর আমার কাছে মনে হয়েছে যে মরমী চর্চা কবিতা এবং মরমী চর্চা যে নারী পুরুষের জায়গাটা, সেই জায়গাটা ধরার মতো জায়গাটা ওনার আছে, কবিতাটা উনি ভালো বোঝেন, সব কিছু মিলিয়ে উনি এটার জন্য একজন যোগ্য ব্যক্তি বলে আমার কাছে মনে হচ্ছেন, এবং উনি সেটা প্রমাণ এইখানে ওনার ভূমিকা পড়লেই বোঝা যায়। তো আমি আসলে ওনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে উনি এটা লিখতে শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন আর কি। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে বইটার নামকরণটা নিয়ে আমাদের একটা প্রশ্ন ছিল যে গহীনের স্রোতধারা। হ্যাঁ, আসলে এইখানে যাদের কথা বলা হয়েছেন তারা তো অনেকের নামই আমরা জানতাম না, গহীনে লুকানো ছিল, ঢাকা ছিল, আড়ালে ছিল, কিন্তু তাদের যে অবদান সেটা তো আসলে বয়ে গেছে আমাদের ভেতর দিয়ে, সেই প্রভাবটা তো রয়ে গেছে, সমস্ত কিছু মিলেই আজকের আমরা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই গহীনে বয়ে চলা তাদের এই যে ভালোবাসার স্রোত, এটা এই বয়ে এসে একসাথে মিলছে সেই স্রোতধারাটা, তো সে কারণে এই বইটার নাম গহীনের স্রোতধারা। হ্যাঁ, মানে আমরা সেই লিনিয়েজটাও পাচ্ছি যেটা আসলে চলমান একটা ধারা, স্রোতধারা থেকে সে স্রোতস্বিনী, তাদের সেই স্রোত থেকে আসলে আমরা সজীব হয়ে উঠছি এখনো, সেটা হারিয়ে যায় নাই। মানে এখানে 2000-4000 বছর আগেও তাদের অনেকের জীবনী আছে, তো সেটা হারিয়ে যায়নি, কিন্তু তাদের অবদানটা কোথাও না কোথাও রয়ে গেছে। হয়তো নামগুলা ঢাকা পড়েছিল, তাদের কাজগুলো আমরা হয়তো অনেক পরে পরে জানছি, কিন্তু তাদের যেই বিস্ময়কর জীবন, বিস্ময়কর কর্ম, সেটার প্রভাব তো আসলে রয়ে গেছে, গহীনে হলেও রয়ে গেছে। সেটাই তো গহীনে আছে, কিন্তু ওইটাকে দেখার সুযোগটা আমরা আপনার পেয়ে গেলাম। আর এটা আরেকটা যেটা কথা এখান থেকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, যেটার এই যে উৎসর্গের যে কথাটা, আচ্ছা, যে সচরাচর আমরা এমনিতেই বাবা মাকে হয়তো উৎসর্গ করে থাকি, কিন্তু আপনার ক্ষেত্রে বোধহয় সেভাবে পুরোপুরি আসে নাই। কারণ হচ্ছে আপনার লেখা যেটা আছে উৎসর্গে, যে যেসব নারী কবি সাধকদের নাম মিলিয়ে গেছে স্রোতে কিন্তু হারিয়ে যায়নি, পূর্ণ করেছে স্রোতধারাকেই। এবং আব্বা ও আম্মা, তাদের নামটা আছে মোহাম্মদ হাতেম আলী মোল্লা, মাহমুদা বানু, যাদের কাছে ভালোবাসার প্রথম পাঠ। সো এই লাস্টের যে লাইনটা আপনি অ্যাড করছেন, মেনলি এইটাতেই আসলে অনেক কিছু মানে বদলে দিল, যে এটা তাহলে সাধারণ অর্থ নয়, এটার একটা না। আমার সৌভাগ্য যে আমার বাবা মার কাছে আমি ছোটবেলা থেকে এমন একটা পরিবেশ পেয়েছি
তারা কিন্তু প্রথাগত ধর্মীয় চর্চা করেন, কিন্তু তাদের মধ্যে আমি কখনো ধর্মীয় গোঁড়ামি জায়গাটা দেখি নাই। তো সেটা আমার মনোজাগতিক গঠনে সেটার একটা প্রভাব অবচেতনেই রয়ে যাওয়ার কথা। তো সেটার জন্যও আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং ভালোবাসা তো আসলে ধর্ম বর্ণ সমস্ত কিছু সব ভেঙে দিয়ে উজাড় করে দেওয়া একটা জিনিস। তো তাদের কাছে আমি সেই শিক্ষাটা প্রথম পেয়েছি বলে মনে করছি আমি। তাদের বইটা কেমন লাগছে? আব্বা তো খুব খুশি, যেই আসে তাকে একবার করে দেখানোর চেষ্টা করে। বাহ। আর আপনি হচ্ছে এখানে আমরা যেটা জানি যে এই যে আমাদের নবীজির কন্যা ফাতেমা, ওনার কবিতা সংরক্ষণ করছেন, যেটা আপনি বলছিলেন যে বেশ বিরল ছিল, কালেক্ট করারও একটা ব্যাপার ছিল, ওইটা একটু শুনে নিই। হ্যাঁ, এখানে ওনার যে কবিতা আছে আমি প্রথমত তাই জানতাম না, পরে যখন জানতে পারি এবং তখন সেই কোথায় পাবো সেই কবিতা, সেটার একটা অনুসন্ধান ছিল আর কি। তো তারপরেও যে কবিতাগুলো ছিল সেটা হচ্ছে আরবি ভাষায় লেখা। তো সেটার একটা অনুবাদ করার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপকের কাছে যাই, ওনার কাছ থেকে একটা একদম সরাসরি একটা অনুবাদ দিই। পরে ইংরেজি থেকে মিলিয়ে আমি আমার মতো করে একটা কাব্যিক রূপ দেওয়ার চেষ্টা করছিলাম। তার এখানে 16টা খণ্ড কবিতা আছে আর কি। এবং কবিতাগুলো অসাধারণ। আমি মানে পেয়ে নিজেই বিস্মিত অভিভূত যে এত সুন্দর কবিতা যে মা ফাতেমার কাছে মানে ওনার লেখা, এটা আমার এবং আমাদের অজানা ছিল। হ্যাঁ, একটা আমরা শুনবো আর কি। হ্যাঁ, শিওর। কত শতকের, আরো পরের মনে না। মানে উনি নবীজি মারা যাওয়ার পর উনি শোকগাথা হিসেবে আসলে এই খণ্ড কবিতাগুলো লিখেছিলেন। দুটা লাইন আমার খুবই প্রিয়। আমি দুইটা লাইন আমি পড়ে শুনতে চাই। যারা আহমেদের কবরের মাটির গন্ধ নিয়েছে, তাদের নিঃশ্বাসে চিরদিন কস্তুরীর সুবাস রয়ে যাবে। কিন্তু এই দুর্ভাগ্য আমার দিবসকে চিরতরে রাত্রি করে গেছে। মানে অসাধারণ, মানে এত মধুর করে শোককে বর্ণনা করার, এত প্রাঞ্জল। মানে এটা যেমন বাস্তবতা, বা এটাও আলটিমেট ট্রুথের একটা পার্ট, এবং ডেফিনেটলি এই শোককেও জয় করে যাওয়ার ব্যাপারটা আছে, এবং এটা তার মধ্যেও আছে, বিকজ তিনিও তো একজন কামেল পুরুষ নারী, তো তার মধ্যেও আছে। কিন্তু তারপরও যে এই জায়গাটা ফাতেমার এই দিকটা, মা ফাতেমার এই দিকটা তো আসলে আমার অজানা ছিল। এবং তার যেই মানে ঋজতা, তার যে দৃঢ়তা, সাধক হিসেবে তার যেই অবস্থান, এটা তো আসলে মানে সারা মুসলিম উম্মার কাছে অনুকরণীয়, অনুসরণীয়। আরও আছেন, মানে আজারবাইজানের একজন কথা বলেছিলাম আমি, যে মানে সারা এশিয়ার নিয়ে তো এটা, তো মানে খুঁজতে খুঁজতে যে এখানে আজারবাইজানের একজন কোথায়, বা এই যে এখানে আয়েশা আল বাউনি আছেন দামাস্কাসে, সিরিয়ার। হ্যাঁ, মানে এনারা যে প্রথাকে পার হয়ে ওই সময়, এটা হচ্ছে কি 1456 সালে ওনার জন্ম, কত আগে, কত শতক আগে। তারপরে তারা এই যে প্রথা ছাড়িয়ে, উনি একজন স্কলার ছিল, আয়েশা আল বাউনিয়া একজন স্কলারও ছিলেন উনি ওই সময়ের, মানে নারী আলেম ছিলেন উনি, একই সাথে সুফিবাদী কবি। তো ওনার দুটা লাইন বলি। প্রথাটাকে ভেঙে দিয়েছে কিন্তু ধর্মীয় জায়গা থেকে। এই তো আনন্দের পাঠশালা, যেখানে পূর্ণ সব গ্লাস, ঝলসে ওঠে সূর্য চাঁদের মতো। এই তো সেসব পাত্র, আমাকে ধরে রাখে যা নিবিড় হাতে। অবসরের পানীয় সেই অন্তহীন উৎস থেকে আমাকেও দেয় পূর্ণতার স্বাদ। আশীর্বাদের ঝর্ণাধারা এই তো মেলে যেখানে শঙ্কা ও চিন্তাহীন আনন্দ। এখানে অনেক রূপক দিয়ে বলা আছে। আসলে মরমী কবিতা বা আধ্যাত্মিক কবিতার মধ্যে রূপকের ব্যবহার তো অনেক বেশি। তো সেটা ধরে পড়লে এক ধরনের ভিন্ন অর্থ পাওয়া যায়। এমনিতেও কবিতাটা চমৎকার লাগছে আমার নিজের কাছে, কিন্তু অর্থ ধরে পড়লে আরো ডিটেইলিং এ যাওয়া যায় আর কি। কারণ উনি একজন যেহেতু আলেম এবং সুফি, তো তার কথায় আরো বেশি মানে রহস্য আছে আর কি। তো প্রত্যেকেরই তাই, এখানে প্রত্যেকের জীবনে অদ্ভুত রোমাঞ্চকর এবং অদ্ভুত লড়াইয়ের গল্প আর কি প্রত্যেকের জীবনে। আমরা বোধহয় যে এই আলাপটা করছিলাম যে মানে শুধু কবিতার সংকলন হলেই তো হতো, কিন্তু আমরা কেন কিছুটা জীবনীয় যুক্ত করছি। আমার কাছে মনে হচ্ছে যে তাদের জীবন সম্পর্কে না জানলে তারা কি বলছেন সেটা সম্পর্কে স্পষ্ট হওয়া একটু কষ্টকর। কবিতা হিসেবে হয়তো আলাদাভাবে আনন্দটা পাওয়া যাচ্ছে, কিন্তু
তাদের জীবনীটাকে পড়লে তখন সেটাকে সহজভাবে একসাথে বোঝা যাচ্ছে, সম্পৃক্ত করা যাচ্ছে আর কি। তো সেই জন্য মনে হলো যে জীবনীটা একটু রাখি। আর এদের প্রত্যেকের জীবনে দিয়ে আসলে অনেক কিছুই চলে আসতেছে। ওই সময়ে নারীর যে অবস্থান বা ওই সময় যে সামাজিক প্রেক্ষাপট এবং আধ্যাত্মিক কি চর্চাটা ছিল সেখানে, সেটা কোন ধরনের ছিল। এখানে প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা ধর্মীয়, প্রথাগত ধর্মীয় জায়গা থেকে চর্চা করেছেন, প্রথা ছাড়িয়ে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন মারফতের আছে, উনি কালী সাধক আছে, মুসলিম আছেন, হ্যাঁ, শিবের ভক্ত আছেন, বৈষ্ণব আছেন, সবই আছেন, কিন্তু তাদের মূল সুরটা কিন্তু এক জায়গায়। তার প্রথাগত ধর্মীয় বাধা সীমারেখা পার হয়ে গেছেন প্রত্যেকেই, সাধক হয়ে, মানে নারী পুরুষ সমাজ সংস্কৃতি সমস্ত ভেদাভেদ মুছে তারা এমন উচ্চতায় নিজেদেরকে নিয়ে গেছেন, সাধকের এমন পর্যায়ে গেছেন তারা যে এগুলো তখন খসে পড়ছে। শুরুতেই আপনি যে কবিতাটা, এবং এটাই বলতেছিলাম আমরা যে নারী সাধক, যে আসলে আধ্যাত্মিকতায় নারীর অবস্থানটা কি বা আসলে অবস্থান আছে কিনা, এই জায়গাগুলোই আসলে অনেকের কাছে এখনো মীমাংসিত নয়, স্পষ্ট নয়। তো সেই জায়গায় এই বইটার আমার কাছে মনে হচ্ছে এক ধরনের ভূমিকা হয়তো রাখতে পারে। আমরা যেটা একটা বলতে চাচ্ছিলাম যে কবিতার অনুবাদ করছেন এবং আপনি নিজেও আপনার নিজের মৌলিক লেখা আছে যেগুলো কবিতা আর কি, সেটা নিয়ে বোধহয় আমরা একটা গল্প করছিলাম যে মানে কোথাও এই যে দুইটা সত্তাকে আপনার আলাদা করবার জায়গার থেকে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়াচ্ছে। কারণ আপনি বললেন যে আপনি আসলে যদি সবার কাছে ঋণী বা সবার সাথে আপনার একটা আত্মিক বন্ধন হয়েছে, এবং অনুবাদটা করতে গেলে তাদের ল্যাঙ্গুয়েজটাকে যখন আপনি আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে আনছেন, তখন এখানে আপনারও কিছু ক্রিয়েশন তো গিয়েছেই অবভিয়াসলি। সো আপনিও মিলেমিশে গেছেন, আপনার মৌলিক সত্তাটাও এখানে আসলে আসছে। তো এটার ক্ষেত্রে কিন্তু আপনি একটা ইন্টারেস্টিং কথা বলছিলেন, এটা আমি বলে ফেলাচ্ছি, আপনি আরেকবার বলেন যে কিভাবে আপনার মনে হয়েছে যে এখানে দুইটা সত্তা আলাদা হয়েছে অথবা কোথাও এক জায়গায় গিয়ে এক হলো। এই বইটার কাজ করার সময় এই কবিতাগুলো যখন অনুবাদ করছি তখন আমি নিজে মৌলিক লেখা থেকে বিরতিতে ছিলাম, কবিতা লেখা থেকে। কেননা আমি যাই বলি তার সুরটাই আসে, আমি তার মধ্যে লীন আসলে। তো আলাদা করে আমার তখন ওই প্রয়োজনীয়তাটা আমি অনুভব করি নাই, এটার ভিতরেই আমি ছিলাম। ফলে ওই সময় আমার নিজের কোনো মৌলিক কবিতা লেখা হয় নাই। কিন্তু এটার আগে আমার একটা কবিতা বই আছে, শব্দকে বলি না। তো ওই বইটার ক্ষেত্রে আপনি হয়তো হাতে পান নাই, আমি চেষ্টা করব আপনাকে দেওয়ার। তো আচ্ছা, হ্যাঁ, আপনার কাছে তো ওইখানেও আসলে ওই ব্যাপারটি আসছে। মানে আমি তো সাধারণ মানুষ, কিন্তু তারপর আমার কাছে প্রকৃতি, মানুষ এবং জীব প্রাণ সমস্ত কিছুকে আমি এক জায়গায় রাখার চেষ্টা করছি। এখানে কারো অসম্মানের জায়গা নেই, সবাই সমান জায়গায় থাকবে। হ্যাঁ, কারো প্রতি বিন্দুমাত্র উঁচু নিচু বা বৈষম্যের জায়গাটা আমি সচেতন ও অবচেতনভাবে দুইভাবেই কোনো শব্দ ওই বইটায় রাখি নাই, এটা আমি বলতে পারি। যে তো ওই ভালোবাসার কথাটাই বলা হয়েছে এই, এবং আমার কাছে মনে হয় যে এই বইটাও তাই। শেষ পর্যন্ত সমস্ত কিছু পার হয়ে সমস্ত কিছু সমাধান, এই সংঘাত, সহিংসতা, বিভেদ, সেটা যে কোনো ধরনের ধর্মীয় হতে পারে, সমস্ত বিভেদ, সমস্ত কিছুকে আসলে পার হয়ে যেতে পারে একমাত্র ভালোবাসাই। এই এনারা সব সেই কথাটাই বলছেন। না, আমরা যে বলছি যে সবকিছু ছাড়িয়ে গেল, আসলে সবকিছু ছাড়িয়ে গিয়ে সবকিছুর মাঝে বিলীন হয়ে যাওয়াটা, হ্যাঁ, ব্যাপারটাই আসলে শেষ প্রতিষ্ঠা। হ্যাঁ, মানে শব্দগতভাবে ছাড়িয়ে যাওয়াটা আসলে, কিন্তু মরমী জায়গায় ছাড়িয়ে যাওয়ার অর্থ ভিন্ন আসলে, তো মিলেই যায় আর কি। চমৎকার। আমরা লাস্ট কথা বলছিলাম বোধহয় আপনার আর কি কি বই আসছে বা কি কি নিয়ে কাজ করছেন এরকম কিছু জায়গা থেকে। যদিও মানে সাংসারিক ব্যস্ততা আছে, জীবিকা অর্জনের ব্যস্ততা আছে, তার মধ্যেও এখানে যেহেতু আমরা একটা টাইম লাইন ধরে পেয়েছি, তো আমরা আশা করতে পারি যে পরের টাইম লাইন ধরে অথবা আরও আগের আরও কিছু আমরা কাজ পাচ্ছি। এবং আপনি বিচ্ছিন্নভাবে আরও দুইটা কাজ করছিলেন, ওই দুইটা প্রসঙ্গে একটু শুনি। আচ্ছা, আমি এই বইটার পর হচ্ছে গিয়ে সতীমাকে নিয়ে একটা কাজ করেছি। বাউলদের মধ্যে একটা ঘরানার উৎপত্তি হয়েছে সতীমাকে ঘিরে, তো ওনাকে নিয়ে একটু বোঝাপড়া করার চেষ্টা করেছিলাম আর কি। তো তাকে নিয়ে আমি একটা প্রবন্ধ লিখেছি। এরপর হচ্ছে গিয়ে বৈষ্ণব আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ চরিত্র জাহ্নবা, তো জাহ্নবাকে নিয়েও আমি একটু বোঝার চেষ্টা করেছি আর কি। তাকে নিয়েও একটা ছোট লেখা লিখেছি ফিচারের মতো করে, 3000 শব্দে আটকানোর চেষ্টা করেছি। কিন্তু এনারদের যে ব্যাপ্তি, সেটা আসলে এত অল্প শব্দে বা অল্প জায়গায় নিয়ে আসা খুব দুষ্কর।
তো আমি জানি না ভবিষ্যতে হয়তো যদি সুযোগ পাই তখন হয়তো তাদেরকে আরেকটু বিস্তারিতভাবে লেখার চেষ্টা করব, বা হয়তো বই হলেও হতে পারে। ওকে, সো এখানে যেমন আমরা অনেকজনের একটা কালেকশন দেখতে পাচ্ছি, ওইখানে হয়তো একজনকে নিয়ে একটা, না একজনকে নিয়ে না, কয়েকজন চরিত্র থাকবেন। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি এখন, এটা তো এশিয়ার পুরো বিস্তৃত এশিয়া ধরে, হ্যাঁ, কিন্তু এখন চেষ্টা করছি যে আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব জায়গা, নিজস্ব জমি, বাংলা ভাষা বা আমাদের অঞ্চলের যারা আছেন আরো তাদেরকে যদি আরেকটু বোঝা যায় সেই চেষ্টা করছি। এইগুলোর যে রিসোর্স নিয়ে আপনার স্ট্রাগলের সেটা বলাটা আসলে খুব, মানে আপনিও জানেন কাজ করতে গেলে মানে এনাদের সম্পর্কে আসলে যখন আমরা কোথায় পাই, ইতিহাসের বইয়ে পাই, হ্যাঁ, তো ইতিহাসের বইয়ে পুরুষের কথাটাই বেশি থাকে। নিত্যানন্দের কথা যে পরিমাণ আছেন সেই পরিমাণে জানবার কথা নাই, তো ও ঢাকা পড়ে যায় বারবার, তো সেগুলো খুঁজে আনাটা একটু কষ্টকর হয়ে যায়। আর তথ্যর তো আসলে ছড়ানো ছিটানো ঘাটতি আছে আর কি, সেগুলোকে একসাথে করা, সেগুলোকে বাছাই করা এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সময় সাপেক্ষ। সবকিছু একলা করতে শুনলে তো মনে হয় যে সাথে থাকতে মানে ইচ্ছা করে। আবার আপনি যখন অঞ্চলটাকে ছোট করে আনছেন, আপনি বললেন না যে কিছু কিছু জায়গায় আপনার মানে যাওয়ারও মানে যেও মনে হয়। হ্যাঁ, আসলে এই কাজগুলো তো গবেষণার মতো, তো এখানে আসলে যেগুলো টেক্সট পাওয়া যাচ্ছে তার বাইরেও সেই অঞ্চলে এখন কি অবস্থা, বা সেই মাটিটা স্পর্শ না করলে অনেক কিছুই নিজের কাছে মনে হয় যে বাকি পড়ে থাকে। হ্যাঁ, তো সেটা আসলে সময়সাধ্য, শ্রমসাধ্য, অনেক কিছুই সাধ্যের বাইরে আর কি, তারপর চেষ্টা করে যাচ্ছি। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে না, আমরা কমপ্লিট করছি। থ্যাংক ইউটা খুব, কারণ আমি এই যে বারবারই খালি আমার কতবার যে হাগ করতে চাইছে মানে আমার যেমন আমি বলি জান্নাবাকে নিয়ে কাজ করলাম না, ওইখানে ওর বাবার নাম আছে একটা, তো সে ওইখানে টেক্সটে পাইছে বিভিন্ন জায়গায় যায়, সুলতানি আমলে হোসেন শাহের দরবারে কাজ করতো, কর্মচারী ছিল। তো সেটার জন্য ধরেন আমি ফাঁকি দিয়ে করতে পারি না, আমি সুলতানি আমলটা পড়তে হয়েছে, এটার প্রয়োজন হয়তো ছিল না, কিন্তু আমি সুলতানি আমল পড়ে টাইমটা মিলাইছি, আচ্ছা ওই টাইমটা হইতেছে কিনা, সুলতান এই আমল সম্পর্কে আমাকে হালকা করে ধারণা করে নিতেছে, আমি ডেপথ নলেজ নাই, কিন্তু আমাকে পড়তে হয়েছে। কিন্তু এটা হয়তো পুরো ফিচারে কেউ চোখেও দেখবে না সুলতান, কিন্তু আমি ওই গাঁথনিটা শক্ত রাখতে চাই, ওই জন্য আমার আরো বেশি সময় লাগে। ঠিক আছে, আচ্ছা হোসেন সময়ে ওইটা কোন সময় ছিল, আচ্ছা জান্নাবার কোনটা, এরকম, এবং এত অজস্র ধরনের উল্টাপাল্টা তথ্য, জান্নাবারের জন্ম নিয়ে কয়েক ধরনের তথ্য আছে, কয়েক ধরনের জায়গা থেকে আছে, তো এগুলোকে আসলে বিচার করা বা ঐতিহাসিক সূত্র ধরে কাজ করাটা কোনটাকে পিক করার মতো কঠিন আছে, বা দুই তিনটে স্টোরি বললেও কোনটা বলা না, কোনগুলো বলা যায়, এগুলার অনেক আছে। তো আমি চেষ্টা করি হইতে সাংবাদিকতা করার কারণে ওইখানে একটু কাজে দিছে, তো তথ্যগুলো যাচাই বাছাইয়ের জায়গায় ওই অভিজ্ঞতাটা কাজে লাগে। এক ধরনের গল্প লিখলে হয়তো কাজে লাগতো না, কিন্তু এটা যেহেতু তথ্য নিয়ে কাজ, ফ্যাক্ট, হ্যাঁ, তো ওইটা কিন্তু তারপর অনেক কঠিন আসলে। আপনি যে বলতেছিলেন যে এই যে বই কই বাংলাদেশে, আমি তো সেই জন্যই বলতেছি বই কই, আমাকে মানে পিডিএফ পড়তে পড়তে আমার চোখ গেছে গিয়া। হ্যাঁ, আর এইখানে তো আসলে পিডিএফ কি আমার ধরেন 800 পৃষ্ঠার একটা বই, ওটা আমার তো পুরোটা পড়ার দরকারও নাই, আমার কিছু নিজস্ব কি করে বুঝবো কোথায় আছে, ফলে আমাকে 800 শব্দই কিন্তু গ্ল্যান্স দিয়ে যেতে হইতেছে। অলসো মানে এই ধরনের কাজ যেগুলোর আসলে রিসোর্স নাই ওইরকম, নিজেকে এত খেটে খেটে করতে হয়, লোনলি লাগে না? জার্নিটা তো খুব মজার, আপনি যে বললাম না দুঃখ করে যে সুলতানি আমলে পড়তে হইতেছে, কিন্তু আসলে তো মজা লাগে, তাই না? আসলে কিন্তু মজা লাগে। শেষ পর্যন্ত কাজটা কি হইতেছে আমি জানি না, আমি কোনো বড় রাইটারও না, বড় গবেষকও না, নাথিং, ঠিক আছে, কিন্তু এই যে জার্নিটা আমার, আমি ট্রুলি এটা খুব এনজয় করি, এই জায়গাটা আমি খুব মজা পাই, এইটুকু দুইটা শব্দ জানতে বা দুইটা লাইন জানতেছি, এটা আমাকে খুব তৃপ্ত করে। হয়তো এই জায়গাটা থেকে আমি কাজটা করতে পারি। আমার এমন কোনো উচ্চাসা নাই যে আমি খুব বড় রাইটার হয়ে যেতেছি, বড় গবেষক হয়ে যেতেছি, আমাকে চিনে ফেলতেছে লোকে,
বা এইটা খুবই দারুণ একটা কাজ হচ্ছে, কিন্তু আমার নিজের এইটা ভালো লাগাছে। এবং সত্যি সত্যি যেহেতু আমি রিলেট করি, আমি সত্যি এদের প্রত্যেকের সাথে এক ধরনের স্পিরিচুয়াল কানেকশন সত্যি ফিল করি। এটা আপনি হয়তো বুঝবেন, আমি ফিল করছি এবং আমি সত্যি ব্লেসড ফিল করছি। আমার মনে হয়েছে যে এদের কোনো না কোনো কেউ না কেউ কারো না কারো একজনের আশীর্বাদ আমার উপর পড়ছে। না পড়লে মানে আমি রিলি ফিল করি যে না হলে আমার মাথায় এই আইডিয়াটা আসতো না, আমি কাজটা করতে পারতাম না। এবং কাজটা আমি আসলে অনেক কষ্ট করে করতে হয়েছে। আমার হাত দিয়ে এটা হতো, আরেকজন হয়তো করতো, কিন্তু আমার হাত দিয়ে যে এটা হয়েছে বা আমি এটা কাজটা করতে পারছি শেষ পর্যন্ত, আমি ব্লেসড ফিল করি। আর.সি. মজুমদারের একটা বইয়ের মধ্যে পাইছিলাম, ওই যে রবি দাসের শিষ্য আছে, তার মধ্যে সহজ আর আরেকজন দুই বোন। তো ওইখানে জাস্ট ওই দুটা শব্দ পাইছি। তাহলে সহজ আছে, সহজ কোথায় পাওয়া যাবে? তাহলে রবি দাসকে খুঁজতে হবে, রবি দাসকে খুঁজো এখন। তাহলে রবি দাসকে খুঁজে 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 আমরা কিন্তু এই দিকের থেকে আমি তো মনে হচ্ছে মেবি অনলাইনেই রিসোর্স যেহেতু নাই, সো অনলাইনেই সার্চ দিয়ে যেটুক আসে, কিন্তু ব্যাপারটা আর.সি. মজুমদারের এইগুলো বই বইটা আসলে দুইটা শব্দ পাইছি মাত্র। হ্যাঁ, তো দুইটা শব্দ তারপরে এটা ডিক করে করে তারপরে সহজে ভাই বইটা আমি লাকিলি ইন্ডিয়াতে আছে ওনাকে নিয়ে বই, ওই বইটা পরে নিয়ে আসাইছি আমি। আনায় তারপরে কতগুলো বই আনাইছেন এরকম চারিদিক থেকে? এটা কতদিনের প্রোডাক্ট? হ্যাঁ, এই বইটা কতদিনের গবেষণার? 3 বছর 4 বছর এরকম। একটা জিনিস ভালো, আমার ধৈর্য খুব কম, ফলে আমি শেষ করার দিকে আপনি আগায় গেছেন। আমার ধৈর্য খুব কম, সো আমি খুব তাড়াতাড়ি জিনিসটার দিকে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, কাজটা তাড়াতাড়ি শেষ করতে চাই, ধৈর্যের ঘাটতি আছে। এখানে আপনার আসতে তো 36টা, কিন্তু আপনি আরও আছে এখানে প্রমিনেন্ট যারা এরকম এশিয়ার প্রমিনেন্ট যারা, তো এশিয়াতেও আরো অনেকে আছেন। তারপরে আবার অবশ্যই আছে, মানে এই 4000 বছরে, মানে এখানে কি 4000 বছরের? হ্যাঁ, প্রায় 4000 বছরে। 4000 বছরে মাত্র 36 জন, এটা তো হইতে পারে না। আপনি পুরুষ সাধকদের তো 5 মিনিটে 50 জনের নাম বলে দিতে পারবেন, তাই না? তো এখানে আরো আছে। 36টা নাম্বারের পিছনে কোনো কারণ আছে নাকি, না জাস্ট যারা ডিজার্ভিং সেখানে? না, 36 একটা জোড় সংখ্যা রাখছি। এটা মজার, মানে এখানে। এবং প্রথম যেটা বলতেছিলাম যে পাশ্চাত্য স্পিরিচুয়ালিজম নিয়ে বই আছে, নারীদেরকে নিয়ে আছে, কিন্তু এই বইটা বিশেষত একটু ডিফারেন্ট। ওরা যেই অ্যাঙ্গেলে আধ্যাত্মিকতাকে দেখে, আমাদের পূর্বের আধ্যাত্মিকতার একটু ভিন্ন। আবার ওদের ওইখানে আমাদের নারীদের কথা অত নাই। এখানে যেমন এই ভ্যারিয়েশনটা অন্য বইয়ে পাওয়া যাবে না, মানে ইংরেজি বইগুলোতেও পাওয়া যাবে না। বাংলায় এরকম হয়েছে কিনা সেটা আমি জানি না, কিন্তু ওইখানে ওইভাবে পাবেন না। কারণ এমনি হয়তো না পাবেন, রাবিয়া বসরি পাবেন, কিন্তু এইখানে যে এই সব মিলায়ে পাওয়াটা মুশকিল হয়ে যাবে আর কি। চন্দ্রবতী আছে এখানে, জাহানারাকে আপনি অনেক জায়গায় পাবেন না, আবার পাইতেও পারেন, সহজবাইকে বা পাবেন না এরকম, বা ইয়েসেসেগেলকে এক জায়গায় পাবেন তো আবার আর এক জায়গায় মুক্তাবাইরে পাবেন না, এরকম আছে। আবার রামি রজকিনী ওইখানে টেক্সটের মধ্যে ওকে স্পিরিচুয়াল হিসেবে কাউন্টই করে নাই অনেক জায়গায়। হ্যাঁ, চণ্ডীদাসের সহচরী হিসেবে তাকে আমরা চিনি বেশি। তারও যে এক ধরনের সাধক সত্তা ছিল এবং সে নিজেও যে লিখতো, সেই কথাটা কিন্তু অত উচ্চারিত হয় না। হ্যাঁ, তো এইখানে তাকে কিন্তু আমি সাধকের, সে যেটা ডিজার্ভ করে, সাধক এবং কবির মর্যাদা সেইখানে দেওয়া হিসেবে পাইছেন আমি। তো এরকম গল্পগুলো আছে। বা এই যে কান্নপাত্রের গল্প আছে, লক্ষ্মীকারাটা একটা খুবই মজার, ওইটা পাগলা রাজকুমারী এখানেই বলা হয়েছে। হ্যাঁ, তো ক্যারেক্টার এখানে এদেরকে নিয়ে আসলে আরও বিস্তৃত কাজ করার সুযোগ আছে। এখানে আমি শুধুমাত্র না, সেইটা নিশ্চয়ই ধরেন যারা পড়তেছে তাদের মধ্যে, আমাদের মধ্যে কেউ না কেউ। কুকুরের পাটটা আমার কাছে ইম্পর্টেন্টলি লাগছে। আমি এখানে বলছি যে কুকুরের পাটটা নিয়ে সন্দেহ আছে যে উনি আসলে পুরুষ না নারী, কিন্তু আমি তাকে এই বইতে ইনক্লুড করছি। তো এটারও একটা কারণ আছে, সেটা আমি বইতে বলছি যে ওই সময় যে যোগতন্ত্র বা নাগপন্থার, মানে ওই সময়ের যেই কি বলে ধারা যেটা ছিল আর কি। হ্যাঁ, কোথায় গেল কুকুরিপা? একটা সেকেন্ড বলি, এটা খুব আসলে গুরুত্বপূর্ণ। এবং এগুলা ভাই রে ভাই, এই ধরনের কুকুরিপার 2টা কবিতা নিয়া তো বই কিনছি কয়েকটা,
একদম শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ থেকে শুরু করে কয়েকটা কিনছি যে আসলে কি বলছে, তো ইংরেজি ভার্সটাই তো তো পড়লাম, পড়ে তারপরে পরবর্তী সময় তো অনেকেই করছে, হ্যাঁ, চর্যাপদের লিখছে টেকছে, আমাদের বিশিষ্ট জনরাও লিখছেন আর কি। তো তারপর যে ওটাকে আমি আবার করার চেষ্টা করছি এবং সেই জায়গায় যে শব্দগতভাবে যায়া অ্যাকিউরেট থাকার চেষ্টা করছি, যেটা অনেকে একটু এদিক সেদিক করে নিজেদের কাব্যময়তাকে প্রাধান্য দেওয়ার কারণে কিছু একটু রাখছে, আমি সেটা করি নাই। আমি শব্দটাই রাখছি, রেখে একটু কোমল ভাষা দিছি বা হয়তো এরকম। তো কুকুরি পাড় দুটা করতে যেয়ে আমার ঘাম ছুটে গেছে, কারণ এইটা তো প্রমিনেন্ট, সবাই তো পড়ছে, সবাই জানে, বাংলা তো হয়েছে বহুবার, বহুজন করছে, তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল আর কি। অন্যদেরটা হয়তো ওইভাবে বাংলা করা নাই, কিন্তু যাদের করা আছে সেটা করতে যেয়ে তো সতর্কতার জায়গা থাকতে হয়েছে আর কি। বা কম্বিনিটা এটা ঠিক আছে, এটা মজা লাগছে আমার করতে, যে হ্যাঁ, মানে এটা আমি নিজেই জানতাম না যে দুর্গার যে আরাধনা সেটা লেখা একজন নারীরই, এটা আরো মজা না। কই গেল এটা 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 কথা বলে শেষ করে দিতে পারি। ওকে, ওটাই কুকুরি থাকা ওটা না না, এই যে এখানেই তো বেরিয়েছিল, এখানে দেখেই শেষ। এটাও একটা তর্কের বিষয়, মানে এটা 38 গলা শুকায় গেছে গিয়া, প্রচুর কথা বলছি। এত কথা বললে হবে? এই যে মানে এইখানে কুকুরি পাড়ার ক্ষেত্রে বলা হয়েছে যে মানে ওই সময়ের অষ্টম থেকে নবম শতকে তো বাংলায় তো সিদ্ধাচার্যদের আসলে যুগ ছিল, হ্যাঁ। তো এই তন্ত্র সাধনায় নারীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তারা ওই সময় নারী সিদ্ধাচার্যেরই অনেক শিষ্য হইতো, অনেক মানে তাদের অনেক বিখ্যাত বিখ্যাত শিষ্যর গুরু ছিলেন নারীরা, হ্যাঁ। তাহলে চর্যাপদে নারীর টেক্সট কই, তার কবিতা কই, তো সেটার একটা ঘাটতি মনে হয়েছে আমার কাছে, যে তাহলে মানে যদি নারীরাই প্রমিনেন্ট থেকে থাকে কিন্তু তাদের কোনো নারীর কোনো কথাই আসতেছে না সিদ্ধাচার্যদের মধ্যে, টেক্সটে আমরা পাচ্ছি না, চর্যাপদের টেক্সটে পাচ্ছি না, কিন্তু থাকার কথা এবং থাকাটাই স্বাভাবিক ছিল, সেটা নাই। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে কুকুরিপা, এবং অনেকে এটা নিয়ে ডিবেট আছে যে উনি নারী না পুরুষ, কিন্তু কিছু সূত্র আছে যে উনি নারী হতে পারেন, সে কারণে আমি ওনাকে এখানে অলসো মানে যে কারণটা দেখাইলেন আর কি, যে মানে যেহেতু অনেক নারী গুরু ছিল, হ্যাঁ, মানে জ্ঞান ডাকিনী বা ডাকিনীর ডিপি, এটা তো খুব বাংলায় খুব প্রচলিত শব্দ, খুবই খুবই, হ্যাঁ। এবং তন্ত্র সাধনায় বলতেছে যে নারীর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তাদের অনেক শিষ্য ছিল, তাহলে তারা কোথায় চর্যাপদের টেক্সটে? মানে এটা তো তন্ত্র সাধনার ক্ষেত্রে তো এটা বলাই হয় যে নারীর ভূমিকা বেশি, তাই না? পুরুষ বরং সাবমিসিভ থাকে। হ্যাঁ।